ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমাদের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি ভাবছিলাম আজকে ক্লাস নিতে ঝামেলা হয়ে যাবে, পাশে আসলে বিয়ের আসর চলতেছে, মনে হয় একটু কিছুক্ষণ আগে গান ট্রায়াল দিচ্ছিল, তো আমি ক্লাস শুরু করার সাথে সাথে দেখতেছি এখন গান বন্ধ হয়ে গেছে। এটা হচ্ছে শুক্রিয়া। তো এই মাঝখানে সমস্যা নেই, গান শুরু হইলে আমরাও শুরু করবো নাচানাচি, তাও আমরা ক্লাসের মধ্যে পুরোটাই আসি। তো আমার সাউন্ড এবং ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো। আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো। আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা কনফার্ম করো একটু। আচ্ছা, আমার নাচ তোমরা এখানে আমি নাচলেও তো তোমরা দেখবা না, নাচটা অফলাইনে চলবে। আমরা এপ্রিলে পুরো দমে খোলার প্ল্যানিং করতেছি, তো তখন নাচটা দেখবা। ওকে, তাহলে যেহেতু সব কিছু ক্লিয়ার, তাহলে আমরা একটু কাজ করি, আমরা আমাদের আজকের পড়াশোনার দিকে ফেরত যাই। কোন সময় হুট করে গান বেজে উঠে আমরা বলতে পারবো না, তার আগে যতটুকু সময় পাবো এই সময়টাকে আমরা বেসিক ছাড়া ছাড়বো না। তাহলে একটু খেয়াল করি, আমরা আজকে নিউটনের বলে 14 নম্বর লেকচার। তো এক্ষেত্রে হচ্ছে আমরা গত ক্লাসে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বল নিয়ে আলোচনা করছিলাম। আমরা বলছিলাম আমাদের কোনো একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘূর্ণায়মান থাকতেছে, সুষম বৃত্তাকার পথে ঘূর্ণায়মান থাকতেছে, তখন আমরা বলছিলাম তার ভিতরে একটা কেন্দ্রমুখী বল থাকে। এই কেন্দ্রমুখী বলটা ঘূর্ণায়মান বস্তুর উপর কার্যরত থাকে এবং এটা হচ্ছে কেন্দ্রের দিকে। আর একটা কেন্দ্রবিমুখী বল থাকে, যেটা হচ্ছে কেন্দ্রের উপর কাজ করে, সেটা হচ্ছে কেন্দ্রের বাইরের দিকে। তো আমরা কেন্দ্রমুখী এবং কেন্দ্রবিমুখী বল আমরা পড়ছিলাম। তো এখন একটু খেয়াল করে দেখি যে আমাদের কেন্দ্রমুখী এবং কেন্দ্রবিমুখী এই দুইটা আমাদের পরস্পর যদি সমান হয়, অর্থাৎ কোনো একটা বস্তু বৃত্তাকার পথে ঘূর্ণনের শর্তই হচ্ছে তার টোটাল কেন্দ্রমুখী বল সমান কেন্দ্রবিমুখী। এক কথায় টোটাল কেন্দ্রের বাইরের দিকে কতটুকু আছে, কেন্দ্রের ভিতরের দিকে কতটুকু আছে, এই জিনিসটা এই দুইটা সমান হইতে হবে। অর্থাৎ কেন্দ্রের বাইরের দিকে টোটাল, এখানে যদি আরও কেউ থাকতো, মানে এখন তো জাস্ট একটা কেন্দ্রমুখী একটা কেন্দ্রবিমুখী দেখাচ্ছি, এখানে আরও ইফেক্ট থাকতে পারে না? যদি আরও কিছু থাকে তখনও আমাকে মাথায় রাখতে হবে টোটাল কেন্দ্রের বাইরের দিকে সমান টোটাল কেন্দ্রের দিকে, টোটাল কেন্দ্রের বাইরের দিকে সমান টোটাল কেন্দ্রের দিকে, এই কথাটা আমাকে মাথায় রাখতে হবে। এবার আসি, এবার একটু খেয়াল করে দেখি আমরা এখানে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে, প্রথমত একটু খেয়াল করে দেখো, আমাদের এই যে কেন্দ্রমুখী এবং কেন্দ্রবিমুখী বল পরস্পর সমান, এবং কেন্দ্রবিমুখী বল বের করার ফর্মুলা হচ্ছে mv²/r। ভি মানে হচ্ছে বস্তুটা যে ব্যাগে এই বৃত্তাকার পথে ঘূর্ণায়মান আছে, এম মানে হচ্ছে যে বস্তুটা ঘুরতেছে ওই বস্তুর ভর, বি মানে হচ্ছে তার বেগ, আর মানে হচ্ছে যে বৃত্তাকার পথে সে ঘূর্ণায়মান আছে ওই বৃত্তাকার পথের ব্যাসার্ধ। তাহলে এখান থেকে আমরা কেন্দ্রবিমুখী বল বের করে ফেলবো। এবং আমরা বলছিলাম কেন্দ্রবিমুখী বল হচ্ছে একটা অলিক বল। কোনো একটা বস্তু বৃত্তাকার পথে ঘূর্ণায়মান থাকলে অটোমেটিক একটা কেন্দ্রবিমুখী বল সৃষ্টি হয়। তাহলে বৃত্তাকার পথে ঘূর্ণনের শর্ত মানে কি, কেন্দ্রমুখী আর কেন্দ্রবিমুখী সমান হতে হবে। তাহলে যেহেতু কেন্দ্রবিমুখী একটা সৃষ্টি হয়ে গেছে, তার সমপরিমাণ একটা কেন্দ্রমুখী আমাকে সৃষ্টি করতে হবে না? জি, ওইটাকে আমরা বলি কেন্দ্রমুখী। ওই কেন্দ্রমুখী বল আমাকে কি করতে হবে, যোগান দিতে হবে। গত ক্লাসে দেখছিলাম যখন আমি কোনো একটা বস্তুকে সুতা দ্বারা বেঁধে ঘুরাই, তখন হচ্ছে কেন্দ্রমুখী বলের যোগানটা আমি কিভাবে দিচ্ছি, সুতার টানের মাধ্যমে।
পৃথিবী যখন সূর্যের চারদিকে ঘুরতেছে, কেন্দ্রমুখী বলের যোগানটা কোত্থেকে পাচ্ছি? মহাকর্ষ বল থেকে। নিউক্লিয়াসের চারদিকে যখন আমাদের ইলেকট্রনটা ঘুরতেছে, তখন কেন্দ্রমুখী বল কোত্থেকে পাচ্ছি? কুলম্ব বল থেকে। এরকম এক কথায় আমরা বলবো কেন্দ্রবিমুখী বল এটা দিয়ে বের করব, কেন্দ্রমুখী বলের আমরা যোগান দিব। কেন্দ্রবিমুখী বল এখান থেকে বের করব, কেন্দ্রমুখী বলের যোগান দিব। কেন্দ্রমুখী বলের পর্যাপ্ত যদি যোগান দিতে তুমি না পারো, তাহলে বস্তু বৃত্তাকার পথে প্রপারলি ঘুরতে পারবে না। তাহলে বৃত্তাকার পথে ঘুরার শর্তই হচ্ছে কেন্দ্রবিমুখী বলের সমপরিমাণ কেন্দ্রমুখী বলের যোগান দিতে হবে। এতটুকু আমাদের ক্লিয়ার কিনা বলো? এতটুকু ক্লিয়ার কিনা বলো? এতটুকু কথা ক্লিয়ার কিনা বলো? এতটুকু কথা আমাদের ক্লিয়ার কিনা একটু বলো। আগে বলো আমরা এতটুকু কথায় ক্লিয়ার কিনা, দেন হচ্ছে আমরা একটা কোয়েশ্চেনে যাইতে পারবো। এতটুকু কথা ক্লিয়ার কিনা? ওকে, যদি এতটুকু কথা ক্লিয়ার হয়, তো যেহেতু আমাদের যখন কোনো একটা বস্তুকে আমরা সুতা দিয়ে ঘুরাবো, তখন কিন্তু আমাদের সুতার এটা টান বলটা কেন্দ্রমুখী বলে যোগান দেয়। তো এখন আমরা একটা জিনিস শিখাই, যেটা আমরা আগেও তোমাদেরকে বলছিলাম, আমাদের টান বল কোন দিকে কাজ করে কিভাবে। যেমন মনে করো এখানে আমাদের এখান থেকে কোনো একটা বস্তুকে আমি ঝুলাই দিলাম সুতার মাধ্যমে, এই যে, তাহলে এই যে একটু খেয়াল করে দেখো, যদি ঝুলাই দিই তাহলে লিটারে আমরা কি বলতে পারবো? তার ওজনটা তো নিচের দিকে কাজ করে। এখন এই সুতার উপর যে একটা টান কাজ করে, এই টানটা কোন দিকে কাজ করে? আমরা বারবার বলছিলাম যে বিন্দুর সাপেক্ষে সে ঝুলে আছে বা যে বিন্দুর সাপেক্ষে সে টান অবস্থায় আছে, ওই বিন্দুর দিকে সুতার টানটা কাজ করে, ঠিক কিনা? ওই বিন্দুর দিকে সুতার টানটা কাজ করে। একইভাবে আমরা বলছিলাম এখানে যদি সুতা একটা না হইয়ে যদি দুইটা হইতো, এরকমভাবে ঝুলানো থাকতো, তখন একটু খেয়াল করে দেখো আমাদের এখান থেকেও ঝুলানো, এখান থেকেও ঝুলানো, এই দুইটা বিন্দুর সাপেক্ষে সে টান অবস্থায় আছে। তাহলে একটা টান এইদিকে কাজ করে, একটা টান এইদিকে কাজ করে। তাহলে আমাদের এভাবে টান বলটা বের করতে হয়। তাহলে আমার কোনো একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘূর্ণায়মান থাকে, তাহলে একটু খেয়াল করে দেখো, কোনো একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘূর্ণায়মান থাকে, এই বস্তুর ক্ষেত্রে এই বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো একটা বস্তু, এটা কিন্তু ভাইয়া দেখো এই যে সুতা দ্বারা বাঁধা আছে, এই যে আমার এটা সুতা দ্বারা টান অবস্থায় বাঁধা আছে। বস্তু যখন এখানে তখন এটাই সুতা, বস্তু যখন এখানে তখন এটা 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 সুতা। তাহলে কোন বিন্দুর সাপেক্ষে সে টান অবস্থায় আছে? অবশ্যই মধ্যবিন্দুর সাপেক্ষে। মধ্যবিন্দুতে তো আমি ধরে রাখছি, দেখো এখানে এই বিন্দুর সাপেক্ষে আমি তাকে আটক করে রাখছি, এখানে এই দুইটা বিন্দুর সাপেক্ষে তাকে আমি আটক করে রাখছি। এখানে সুতাটাকে আমি হাত দিয়ে ধরে এভাবে ঘুরাচ্ছি, তাহলে আমি হাত দিয়ে তাকে আটক করে রাখছি না? তাহলে ফিক্সড বিন্দু কোনটা? মধ্যবিন্দু। তাহলে আমার দেখা যাবে এখানে সুতার টান হচ্ছে এই বরাবর কাজ করতেছে, এখানে সুতার টান 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 এই বরাবর কাজ করতেছে। এই টিটা হচ্ছে সুতার টান। বলো আমরা এটা বুঝছি কিনা? এটা আমরা বুঝছি কিনা? এটা বুঝলে এবার আমরা একটা কোয়েশ্চেন করাবো, সেই কোয়েশ্চেনটা আমরা সলভ করতে পারবো। ওইটা থেকে হুবহু একটা সৃজনশীল চলে আসতে পারে। এখন আমি যে কনসেপ্টটা করাবো এখান থেকে পুরো একটা সৃজনশীল পাইতে পারো, পুরো একটা সৃজনশীলের কনসেপ্ট। বলো আমরা আগে এতটুকু বুঝছি কিনা? এতটুকু আমরা বুঝছি কিনা বলি? মানে এটা হচ্ছে মেইন থিমটা, এটা হচ্ছে মেইন থিমটা। এবার দেখবে খুব সহজে আমরা অনেক কিছু পড়ে ফেলবো, খুব সহজে আমরা অনেক কিছু পড়ে ফেলবো। এখানে সাইকেল চালাতে পারো কে কে? একটু হাত তুলো তো, কারণ আমরা একটু পরে একটা কনসেপ্ট পড়বো, সাইকেলের কনসেপ্ট, সাইকেল চালানোর কনসেপ্ট। ওকে, তাহলে আমরা একটা কোয়েশ্চেন করি, এরপর হচ্ছে আমরা সাইকেলের কনসেপ্টে যাব। সেই সাইকেলের কনসেপ্ট যারা সাইকেল চালাতে পারে তারা একটু ভালো বুঝবে মনে হয়, কারণ তাদের কি বলে আমাদের অভিজ্ঞতা আছে, তাদের বাস্তব অভিজ্ঞতা আছে, সেক্ষেত্রে সুবিধা। আর যারা সাইকেল চালাতে পারো না
তারা তো অন্তত যারা সাইকেল চালায় তাদেরকে দেখছো, এই যারা সাইকেল চালাইতে পারো না, তোমরা তো সাইকেল যারা চালায় তাদেরকে তো চালাইতে দেখছো নাকি, সেটাও দেখো নাই। আচ্ছা, এ দেখলেই হবে। এবার আসো আগে আমরা একটা কনসেপ্ট করি, সেটা হচ্ছে কোনো একটা বস্তুকে সুতা দিয়ে বেঁধে ফেললাম। হ্যাঁ, কোনো একটা বস্তুকে আমি সুতা দিয়ে বাঁধলাম, বস্তু তো পাচ্ছি না, চার্জার পাইছি, এটা খুলে যাবে কিনা সেটাই চিন্তা। মনে করো সুতা দিয়ে বাঁধলাম, হায় আল্লাহ, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। এভাবে ঘুরাবো, উলম্বভাবে ঘুরাচ্ছি, বুঝতে পারতেছ? মানে সুতায় বেঁধে এভাবে ঘুরাচ্ছি, এভাবে 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 সুতায় বেঁধে এই বস্তুটাকে এই যে সুতা দিয়ে বাঁধলাম এভাবে ঘুরাচ্ছি, উলম্বভাবে উলম্বভাবে ঘুরাচ্ছি। এই কনসেপ্টটা আমরা এখন পড়ব। তাহলে আমাদের এখানে টোটাল আমাদের যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা হলো কোনো একটা বস্তুকে আমরা উলম্বভাবে ঘুরাচ্ছি। এই যে মনে করো বৃত্তাকার পথে, বৃত্ত হয়েছে কি না? হয়েছে। আর এতেই সুন্দর হওয়া লাগবে না। তাহলে আমাদের এটা মনে করো বৃত্ত, আমাদের কোনো একটা বস্তু বৃত্তাকার পথে, আমাদের কোনো একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরাচ্ছি, আমি কোনো একটা বস্তুকে বৃত্তাকার পথে ঘুরাচ্ছি। তো বৃত্তাকার পথে যখন কোনো একটা বস্তুকে ঘুরাচ্ছি, যে বস্তুটাকে ঘুরাচ্ছি তার ভর হচ্ছে এম। এখানে হচ্ছে এম ভরের বস্তু, এম ভরের বস্তুকে উলম্বভাবে, এম্বরের বস্তুকে উলম্বভাবে ঘুরানো হচ্ছে, এম্বরের বস্তুকে উলম্বভাবে ঘুরানো হচ্ছে। তো তোমাকে কোয়েশ্চেন করা হলো, এই যে চারটা পজিশন কি কি? ভাই সর্বোচ্চ বিন্দু, এই পজিশনে বস্তুটা যখন থাকবে, আবার এই পজিশনে যখন বস্তুটা থাকবে, আবার এই পজিশনে যখন বস্তুটা থাকবে, আবার এই পজিশনে বস্তুটা থাকবে, এই চারটা পজিশনে সুতার টান নির্ণয় করতে বলছে। বলা হলো এই চারটা পজিশনে সুতার টান নির্ণয় করো। এই যে চারটা পজিশন, এই চারটা পজিশনে সুতার টান নির্ণয় করো, চারটা পজিশনে সুতার টান নির্ণয় করো। মনে করে এটাকে নাম দিলাম এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু। তোমাকে বলা হলো টি এ সমান কত, টি বি সমান কত, টি সি সমান কত, টি ডি সমান কত। এর মানে এ বিন্দুতে সুতার টানটা কত, বি বিন্দুতে সুতার টানটা কত, সি বিন্দুতে সুতার টানটা কত, ডি বিন্দুতে সুতার টানটা কত। এই কোয়েশ্চেন যদি পরীক্ষায় আসে এরকমই বলবে, এত বরের কোন একটা বস্তুকে উলম্ব তলে ঘূর্ণায়মান থাকলে এই বিন্দুতে সুতার টান কত, একটা ম্যাথ হয়ে গেছে। এই বিন্দুতে সুতার টান কত, একটা ম্যাথ হয়ে গেছে। অর্থাৎ এই চারটা বিন্দুতে তোমাকে সুতার টান বের করতে বলতে পারে। এখন আসি আমাদের এই যদি আমরা সুতার টান বের করতে যাই তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখি। প্রথম কথা যেই বিন্দু বলো না কেন, এই বিন্দুতে সুতার যে টানটা আমরা জানি ভাইয়া, সুতার টান এই বরাবর কাজ করবে, এটাকে আমরা বলতেছি টি এ। এই বিন্দুতে সুতার টান এই বরাবর কাজ করবে, এটাকে আমরা বলতেছি টি ডি, যেহেতু ডি বিন্দু। এই বিন্দুতে সুতার টান এই বরাবর কাজ করবে, এটাকে নাম দিচ্ছি টি সি, সি বিন্দু। এই বিন্দুতে সুতার টান এদিকে কাজ করবে, এটাকে নাম দিচ্ছি টি বি, বি বিন্দু। আগে বলো আমরা এই চারটা জিনিস বুঝছি কি না, অর্থাৎ এই চারটা টি এ, টি বি, টি সি, টি ডি এর মান আমাকে বের করতে বলবে। অর্থাৎ চারটা বিন্দুতে সুতার টানের মানটা কত। এখন আমরা জানি সুতার টান সব সময় যেই বিন্দুর সাপেক্ষে টান টান অবস্থায় থাকে ওই বিন্দুর দিকে, ওই বিন্দুর দিকে। তাহলে আমাদের এই পয়েন্টে ওই বিন্দুর দিকে, এই পয়েন্টে ওই বিন্দুর দিকে, এই পয়েন্টে ওই বিন্দুর দিকে, এই পয়েন্টে ওই বিন্দুর দিকে। এই কথাটা ক্লিয়ার কিনা বলো? সুতার টান বুঝছি কিনা? বুঝছি এই বুঝছি কিনা বলো, বুঝেছি কিনা বলো। ওকে, এবার
কোনো একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে তখন অটোমেটিক একটা অলিকি বল সৃষ্টি হয়, অটোমেটিক একটা অলিকি বল সৃষ্টি হয়। যে বলটা কল্পনা করে নি, সে কে, সে কে, সে কে, একটু বলো, সে কে, একটু বলো, সে কে? অটোমেটিক একটা অলিক বল সৃষ্টি হয়, সে কে, সে কে, কে সে বল? বিবি মরিয়ম কেন্দ্রবিমুখী বল, সাদিয়া ওহানা কেন্দ্রবিমুখী বল, ইসরাত জাহান কেন্দ্রবিমুখী বল, শরাবত হোসেন কেন্দ্রবিমুখী বল। এক্স্যাক্টলি, ওকে। আর আর পড়তেছি না, আর পড়তেছি না। কেন্দ্রবিমুখী বল। নূরে হেসাদি গান কই? হ্যাঁ, গান এখান থেকে গান করতে গিয়ে আসবে। আমি ক্লাস শুরু করার আগে আমি ভয় পেয়ে গেছিলাম আজকে মনে হয় ক্লাস নিতে পারবো না, যে বাবা বাইরে গান বাজাচ্ছিল। পরে দেখলাম যে না, তারা এটা আসলে টেস্ট করতেছিল, যে রাতের বেলা বাজাবে তো, যে আমাদের টেস্ট করতেছিল। আসলে তাদের সাউন্ড বক্স কাজ করতেছি না ঠিকঠাক। আমার তো অবস্থা খারাপ হয়ে গেছিলো। এখন দেখতেছি না, স্টপ করে দিছি। আমি আরামসে ক্লাসটা নিয়ে নিচ্ছি। যদি তারা গান বাজায় আমিও নাচবো, কোনো সমস্যা নাই। এবার বলো, কেন্দ্রবিমুখী বল কার উপর কাজ করে, কোন দিকে কাজ করে? দেখি কয়জনের মনে মনে আছে। এই জায়গায় অনেকে ভুল করে। কেন্দ্রবিমুখী বল কার উপর কাজ করে, কোন দিকে কাজ করে? কেন্দ্রবিমুখী বল কার উপর কাজ করে, কোন দিকে কাজ করে? সাদিয়া না, তাহলে অন্তরীকরণে ক্লাসে নাচবো। গান যদি বাজে নাচবো, কোনো সমস্যা নেই। গান বাজলে নাচতে কোনো সমস্যা নাই। তোমার কি মনে হয় কি নাচ পারি না? নাচ পারি না। আমার বিয়ের দাওয়াত খাইতে আসলে বুঝবা নাচ কারে বলে। এক্স্যাক্টলি, কেন্দ্রবিমুখী বল কাজ করে কেন্দ্রের উপর, কেন্দ্রের বাইরের দিকে। ওই জন্য বলতে কেন্দ্রবিমুখী। আর কেন্দ্রমুখী হচ্ছে বস্তুর উপর, কেন্দ্রের দিকে। তাহলে এই যে দেখো, ভালো করে খেয়াল করো, এই পয়েন্টের জন্য চিন্তা করলে, এই যে কেন্দ্রের বাইরের দিকে কেন্দ্রবিমুখী বল কাজ করতেছে, যাকে আমরা বলি হচ্ছে কি mb স্কোয়ার ডিভাইডেড বাই আর। কেন্দ্রের বাইরের দিকে কাজ করতেছে, যাকে আমরা বলি হচ্ছে mb স্কোয়ার বাই আর। কেন্দ্রের বাইরের দিকে কাজ করতেছে, যাকে আমরা বলি হচ্ছে mb স্কোয়ার বাই আর। কেন্দ্রের বাইরের দিকে কাজ করতেছে, যাকে আমরা বলি হচ্ছে mb স্কোয়ার বাই আর। এর মানে কেন্দ্রবিমুখী বল কেন্দ্রের বাইরের দিকে কাজ করতেছে। তাহলে আমরা এখানে সুতার টানটা, যেহেতু আমাকে 4টা বিন্দু বলছে, কোন বিন্দুতে সুতার টান কোন দিকে সেটা আমরা জেনে গেলাম। কোন বিন্দুতে কেন্দ্রবিমুখী বল কীভাবে আছে সেটাও আমরা জেনে গেলাম। তো আমার এখানে দেখতে বিশ্রী লাগতেছে, ওই কারণে আমি এখানে লিখে দিই কেন্দ্রবিমুখী বল এফসি প্রাইম সমান mb স্কোয়ার বাই আর। তুমি যেটা যা ইচ্ছে তা দিয়ে প্রকাশ করতে পারো, কোনো সমস্যা নেই। তো আমরা এখানে mb স্কোয়ার বাই আর না লিখে এফসি লিখি। আচ্ছা, এফসি প্রাইম না, এফসি লিখি, কোনো সমস্যা নেই। এফসি লিখলাম, তাহলে অন্তত মনে হয় আমাদের বিদঘুটে লাগবে না দেখতে। এফসি, এফসি, এখানে এফসি বলতে আমরা কেন্দ্রবিমুখী মিন করতেছি। এটা হচ্ছে আমার কেন্দ্রবিমুখী। এখন আমার এখানে যে বস্তুটা আছে, এই বস্তুর ভর হচ্ছে m। এটা হচ্ছে m ভরের একটা বস্তু, m ভরের বস্তু, m ভরের বস্তু, m ভরের বস্তু। এটা যদি m ভরের বস্তু হয়, বস্তুর ওজন সবসময় কোন দিকে কাজ করে তোমরাই বলো? বস্তুর ওজন সবসময় কোন দিকে কাজ করে তোমরাই বলো? টান বল সবসময় যে বিন্দুর সাপেক্ষে টান টান অবস্থায় আছে ওই বিন্দুর দিকে, মানে এখানে কেন্দ্রের দিকে কাজ করে। আর কেন্দ্রবিমুখী কেন্দ্রের উপর, কেন্দ্রের বাইরের দিকে কাজ করে। তো কেন্দ্রের বাইরে মানে কি? কেন্দ্রের বাইরের দিকে। তো বস্তু যখন এখানে, এটাই হচ্ছে কেন্দ্রের দিকে, এটা হচ্ছে কেন্দ্রের বাইরের দিকে। বস্তু যখন এখানে, এটা মানে কেন্দ্রমুখী, এটা মানে কেন্দ্রবিমুখী। বস্তু যখন এখানে, কেন্দ্রমুখী, কেন্দ্রবিমুখী। বস্তু যখন এখানে, কেন্দ্রমুখী, কেন্দ্রবিমুখী। শেষ। এতটুকু বুঝছি কিনা বলো? এতটুকু বুঝছি কিনা বলো? তাহলে এবার হচ্ছে আর একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে বস্তুর ওজন। দেখো, বস্তুর ওজন সবসময় নিচের দিকে কাজ করে। যেহেতু দেখো আমি ঘুরেছি কিন্তু এভাবে, তাহলে আমি যখন এভাবে ঘুরেছি
ওজন কিন্তু বস্তু এখানে থাকুক ওজন নিচের দিকে, এখানে থাকুক ওজন নিচের দিকে, এখানে থাকুক ওজন নিচের দিকে, এখানে থাকুক ওজন নিচের দিকে। তাহলে আমরা বলতে পারি ভাইয়া বস্তুর যে ওজন আমরা ওজন জানি, ওজন ডব্লিউ ইকুয়ালস টু হচ্ছে এমজি। আমি ডাইরেক্ট এমজি লিখে দিই। ওজন এমজি নিচের দিকে কাজ করে, ওজন এমজি নিচের দিকে কাজ করে, ওজন এমজি নিচের দিকে কাজ করে, ওজন এমজি নিচের দিকে কাজ করে। এতটুকু আমরা বুঝছি কিনা? এতটুকু আমরা বুঝছি কিনা বলো? 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 ও একটা হঠাৎ করে একটা গল্প মনে পড়লো, বুঝছো? ওই কিছুদিন আগে ভাইরাল হয়েছিল, কোনো একটা কলেজের স্যার মনে হয়, উনি সুন্দর একটা গল্প বলছিলেন। হ্যাঁ, ওই যে উনার স্টুডেন্টরা অনেকে খালি বিয়া করতেছিল। হ্যাঁ, তো উনি বলতেছে, আমি তো আর অভিজ্ঞ না, উনি তো অভিজ্ঞ ছিল, বলে যে বাবারা এত বিয়া করো না। উনি বলতেছে এভাবে, বাবারা এত বিয়া করো না, ছেলেরা বিয়ের সময় হাসে, কারণ এটাই তার জীবনের শেষ হাসি। মেয়েরা বিয়ের সময় কাঁদে, কারণ এটা তার জীবনের শেষ কান্না। ওই কারণে বিয়ে করে হুদাই গলায় গামছা চিপা দিও না। তা আমার কথা হচ্ছে, যেহেতু জীবনের শেষ হাসি, বিয়ের সময় হাসবো, একটু নাচানাচি করেই হাসি, যেহেতু হাসবো ভালো করে হাসি, যেহেতু শেষ হাসি, বুঝো না? ওই কারণে বলছি, আমি ড্যান্স পারি, বিয়ের সময় দেখবো, কোনো সমস্যা নেই। তোমরাও প্র্যাকটিস করিও, সবার সাথে একসাথে নাচবো, সমস্যা কি? যেহেতু শেষ হাসি, জীবনের শেষ হাসিটা এনজয় করবো, সবার সাথে একসাথে এনজয় করবো। ওকে, তাহলে আসো এবার আমরা এতটুকু বুঝছি কি না, এতটুকু বুঝছি কি না, এতটুকু বুঝছি কি না বলো? এখন আমরা প্রত্যেকটা বিন্দুতে টান বল বের করব। দেখো, তুমি যদি এই বিন্দুর কথা বিবেচনা করো, দেখো এই বিন্দু, তুমি যদি এই বিন্দুর কথা বিবেচনা করো, আমরা একটু দেখি এই বিন্দুর জন্য এটা, ওই সুতাটাকে আমি এখানে আঁকতেছি। দেখো, এটাই ছিল আমার এই বিন্দু, এটা হচ্ছে বস্তু, সুতাটাকে আমি এখানে আঁকতেছি, ওই যে সুতাটা, এই যে এখানে কি কি কাজ করতেছে দেখো, এখানে কি কি কাজ করতেছে দেখো ভাইয়া। এখানে নিচের দিকে কাজ করতেছে এমজি, এখানে নিচের দিকে কাজ করতেছে টিএ, এখানে উপরের দিকে কাজ করতেছে এফসি। এফসি মানে হচ্ছে এক কথায় কি, এমবি স্কোয়ার ডিভাইডেড বাই আর। তো আমাদের সিস্টেম অনুযায়ী নিয়ম কি, কোন একটা বস্তু বৃত্তাকার পথে ঘূর্ণনের শর্ত হচ্ছে টোটাল কেন্দ্রমুখী সমান টোটাল কেন্দ্রবিমুখী। এই যে এটাকে বলবো কেন্দ্রমুখী, এটাকে বলবো কেন্দ্রবিমুখী। তাহলে টোটাল কেন্দ্রমুখী সমান টোটাল কেন্দ্রবিমুখী। তাহলে আমরা বলতে পারবো এই দুইটা হচ্ছে আমার কেন্দ্রের দিকে, এর মানে এই দুইটাকে বলতেছি কেন্দ্রমুখী। আর এটা আমার কি, এটা হচ্ছে কেন্দ্রের বাইরের দিকে, ওই জন্য তাকে বলতেছি কেন্দ্রবিমুখী। তাহলে বলো, আমাদের বৃত্তাকার পথে ঘূর্ণনের জন্য এই দুটো কি হতে হবে, সেম হইতে হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কেন্দ্রমুখী আছে দুইটা, তো দুইটা ভেক্টর একই দিকে কাজ করলে কি হয়, যোগ হয়। তাহলে আমরা বলতে পারি টি এ প্লাস এমজি, এটা হচ্ছে টোটাল কেন্দ্রমুখী সমান টোটাল কেন্দ্রবিমুখী সমান কত, এমবি স্কোয়ার বাই আর। তোমাকে বের করতে বলছে কার মান, সুতার টান। তাহলে সুতার টান টি এ সমান এমবি স্কোয়ার বাই আর মাইনাস এমজি, শেষ। তাহলে এই বিন্দুতে সুতার টান বের করা হয়ে গেছে, এই বিন্দুতে সুতার টান বের করা হয়ে গেছে, এই বিন্দুতে আমরা সুতার টান বের করে ফেললাম, একটা শেষ। বলো আমরা এটা বুঝছি কিনা, এটা বুঝছি কিনা বলো। তাহলে সুন্দর, তাহলে আমরা এটা বুঝছি কিনা বলো। তাহলে কি সুন্দর করে আমরা এই বিন্দু সুতার টান বের করে ফেলছি। এখন পরীক্ষায় তোমরা কি করবা, এই পরীক্ষায় তোমরা চিত্রটা আঁকবা, আঁকার পরে এই যে জিনিসগুলো দিবা, স্যারকে তো আর ব্যাখ্যা করে দেওয়ার দরকার নাই। তো দেওয়ার পর এটা আবার আঁকা লাগবে না, এটা তোমাদের সুবিধার্থে আমি আঁকছি। এখান থেকে ডাইরেক্ট বলে দিবা টি এ প্লাস এমজি সমান
mb স্কয়ার বাই r। তাহলে এখান থেকে সুতরাং ta সমান mb স্কয়ার বাই r মাইনাস mg। m এর মান বসাও, b এর মান বসাও, r এর মান বসাও, ক্যালকুলেশন করলে টান বলের মানটা তুমি পেয়ে যাবে। সেটা হচ্ছে a বিন্দুতে সুতার টান। শেষ। a বিন্দুতে সুতার টান বের করা হয়ে গেছে। a বিন্দুতে সুতার টান বের করা হয়ে গেছে। এগুলো অনেকের কাছে নাকি খুব বেশি কঠিন লাগে। আশা করি তোমাদের কাছে কঠিন লাগার কথা না, আমি একটু ভেঙে ভেঙে পড়াচ্ছি ওই জন্য। এবার আসো, ওকে, নেক্সট হচ্ছে ভাইয়া আমরা যদি দেখি আরেকটা বিন্দু, সেই বিন্দুটা নিলাম মনে করেন ভাইয়া সি বিন্দু। তাহলে আমরা এবার নিচ্ছি হচ্ছে সি বিন্দু। সি বিন্দু যদি সি বিন্দুতে নিই, সি বিন্দুটা কেমন একটু দেখি ভাইয়া। এটাই হচ্ছে আমার সি বিন্দু। তাহলে এই যে সি বিন্দু সুতাটা হচ্ছে এটা, তো আমি সেই সুতাটা আঁকি। তাহলে এটাই ছিল আমার সি বিন্দু। এই যে দেখো সি বিন্দু, এটাই ছিল সেই সুতাটা, এটা হচ্ছে সেন্টার। হ্যাঁ, তাহলে এখানে কে কে কাজ করে আমরা একটু দেখি ভাইয়া। এখানে নিচের দিকে কাজ করে, মানে কেন্দ্রের বাইরের দিকে কাজ করে হচ্ছে mb স্কয়ার বাই r। এরপর mg যেটা, এটাও নিচের দিকে কাজ করে mg। আচ্ছা, নিচের দিকে মানে কি? কেন্দ্রের বাইরের দিকে না? তাহলে এটাও কেন্দ্রের বাইরের দিকে, এটাও কেন্দ্রের বাইরের দিকে। আর এখানে টিসি যেটা, সেটা হচ্ছে কেন্দ্রের দিকে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি mg এবং mb স্কয়ার বাই r এই দুটো হচ্ছে কেন্দ্র বিমুখী। এই দুইটা হচ্ছে কি? কেন্দ্র বিমুখী। আর টিসিটা আমার কেমন? কেন্দ্রমুখী। টিসিটা হচ্ছে কেন্দ্রমুখী। তাহলে সুতরাং আমরা এখান থেকে বলতে পারি কেন্দ্রমুখী হচ্ছে টিসি। সুতরাং কেন্দ্রমুখী টিসি সমান কেন্দ্র বিমুখী। কেন্দ্র বিমুখী কে? এমজিও আছে, এমবি স্কয়ার বাই আরও আছে, দুইটা একই দিকে যোগ করব। তাহলে এমবি স্কয়ার বাই আর প্লাস এমজি। শেষ। তাহলে সি বিন্দুতে সুতার টান বের করা হয়ে গেছে। সুতরাং সি বিন্দুতে সুতার টান টিসি ইকুয়ালস টু এমবি স্কয়ার বাই আর প্লাস এমজি। বলো আমরা এটা বুঝছি কিনা? এটা আমরা বুঝছি কিনা বলো? এটা আমরা বুঝছি কিনা বলো? এটা বুঝছি কিনা বলো? আমি যথেষ্ট ইজি ওয়েতে বোঝানোর ট্রাই করতেছি, যাতে করে তোমাদের কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়। ওকে, এবার হচ্ছে ডি এবং বি বিন্দু একসাথে পড়াই। হ্যাঁ ভাই, আমরা ডি এবং বি বিন্দু একসাথে পড়াই। এবার হচ্ছে দেখো ডি বা সি বিন্দু, সরি ডি বা বি বিন্দু, কারণ দুইটা সেম। ডি এবং বি বিন্দু দুইটা সেম। আমি ডি বিন্দু দিয়ে দেখাচ্ছি। এখন দেখো তোমরা ডি বিন্দু যদি খেয়াল করো, এটা হচ্ছে ডি বিন্দু। তো ডি বিন্দুতে দেখো এটা হচ্ছে আমার বস্তু, ভাই এটা হচ্ছে আমার বস্তু, আর এটা হচ্ছে ভাইয়া এই যে সেন্টারটা। তো আমার এখানে কাজ করে কে ভাইয়া? কেন্দ্রের দিকে কাজ করে হচ্ছে টিডি। এর মানে টান বল টিডি, এটা কেন্দ্রের দিকে কাজ করে। আর কেন্দ্রের বাইরের দিকে কাজ করে হচ্ছে এফ সি। আরও একটা কাজ করে এমজি। তবে কথা হলো এমজিটা এই লাইনের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। আমরা জানি কোনো একটা ভেক্টর যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তার কোনো লম্ব উপাংশ এখানে থাকে না। এর মানে এমজি এর কোনো প্রভাব এখানে নাই। এমজি এর কোনো প্রভাব এখানে নাই। এমজি এর কোনো প্রভাব এখানে নাই। ওই কারণে এমজির কথা চিন্তা করারও দরকার নাই। সুতরাং আমরা এখান থেকে বলতে পারবো, ভাই কি বলতে পারবো? সেটা হচ্ছে ভাইয়া কেন্দ্রমুখী হচ্ছে টিডি, কেন্দ্র বিমুখী হচ্ছে এফসি। এফসি মানেই তো এমবি স্কয়ার বাই আর। তাহলে আমরা সরাসরি লিখি এমবি স্কয়ার বাই আর। তাহলে আমরা এখান থেকে খুব সুন্দর করে লিখতে পারি আমাদের, সুতরাং ডি বিন্দুতে টান বল টিডি ইকুয়ালস টু এমবি স্কোয়ার ডিভাইডেড বাই আর। তাহলে এটাই হচ্ছে আমার ডি বিন্দু। একইভাবে আমরা বলতে পারি সি বিন্দুতে আমাদের এমবি স্কোয়ার ডিভাইডেড বাই আর। সি বিন্দু এবং ডি বিন্দু, সি বিন্দু বলতেছি বি বিন্দুতে, ডি বিন্দু এবং বি বিন্দুতে টান বলের মান সমান। তাহলে আমার সর্বডানের বিন্দু, সর্ববামের বিন্দু, সর্বোচ্চ বিন্দু, সর্বনিম্ন বিন্দু, চারটা বিন্দুতে সুতার টান আমরা বের করে ফেললাম। এই যে টান বের করার ফর্মুলাগুলো আমরা অলরেডি পেয়ে গেলাম। বলো আমরা বুঝছি কিনা? তাহলে এটা হচ্ছে কোনো একটা এমভরের বস্তুকে যদি আমি আনুভূমিকের সাথে উলম্বভাবে ঘুরাই,
তাহলে কোন বিন্দুতে সুতার টান কত সেটা আমরা এভাবে বের করতে পারি। এখন প্রশ্ন হলো ভাইয়া পরীক্ষায় যদি আমাকে এই চারটার মধ্যে একটাও না দিয়ে অন্য কোনো একটা দে, অন্য যে কোনো পজিশন দে, তখন আমি কি করব সেটা আমি এক্ষুনি দেখাচ্ছি। আগে বলো আমরা এটা বুঝছি কিনা, এটা বুঝছি কিনা একটু বলো, এটা বুঝছি কিনা বলো, এটা আমরা বুঝছি কিনা বলো। আচ্ছা তাহলে আমরা পুরোটা একবার শর্ট রিভিউ করি। হ্যাঁ আচ্ছা দেখো আমি পুরোটা সুন্দর করে শর্ট রিভিউ করি। ভাই 1 নাম্বার কথা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট শর্ত, কোনো একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘূর্ণায়মান থাকে সেক্ষেত্রে তার টোটাল কেন্দ্রমুখী বল সমান টোটাল কেন্দ্র বিমুখী বল। তো আমাকে বলা হলো এখানে আমার যেহেতু সুতা দিয়ে কোনো একটা বস্তুকে ঘুরাচ্ছি, এর মানে সুতায় একটা টান বল কাজ করবে। তো প্রথম কথা হচ্ছে সুতায় টান বল কোন দিকে কাজ করে, টান বল যে বিন্দুর সাপেক্ষে ঘুরানো হয় ওই বিন্দুর দিকে, তাহলে টান বল সবসময় কেন্দ্রের দিকে। তাহলে এ বিন্দুতে সুতার টান বল টি এ কেন্দ্রের দিকে, এই ডি বিন্দুতে কেন্দ্রের দিকে, সি বিন্দুতে কেন্দ্রের দিকে, বি বিন্দুতে কেন্দ্রের দিকে। এবার আসি ভাইয়া কোনো একটা বস্তুকে বৃত্তাকার পথে ঘুরাইলে একটা অলিক বল উৎপন্ন হয় যাকে আমরা বলি কেন্দ্র বিমুখী বল। সেটা সবসময় কেন্দ্রের উপর কেন্দ্রের বাইরে দিয়ে কাজ করে। এই কেন্দ্রের উপর কেন্দ্রের বাইরের দিকে, 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 অর্থাৎ তুমি যে পয়েন্ট কল্পনা করবে ওই পয়েন্টের সাপেক্ষে। এরপর আমি যে এম্বরের একটা বস্তুকে ঘুরাচ্ছি, যেহেতু আমি এভাবে ঘুরাচ্ছি তাহলে তার একটা ওজন কাজ করতেছে না অলওয়েজ? জি ভাইয়া, এভাবে যখন ঘুরাবো তার ওজনটা অলওয়েজ সবসময় নিচের দিকে কাজ করে। ওকে, তাহলে এখানে তার ওজন এমজি নিচের দিকে কাজ করতেছে, এখানে ওজন এমজি নিচের দিকে কাজ করতেছে, এখানে ওজন এমজি নিচের দিকে কাজ করতেছে, এখানে ওজন এমজি নিচের দিকে কাজ করতেছে। এখন যদি আমি এই বিন্দুর কথা চিন্তা করি, এই বিন্দুতে সুতার টান কত বের করব, তো এই বিন্দুর ক্ষেত্রে সাম্যাবস্থার শর্ত কি? সাম্যাবস্থা মানে হচ্ছে বৃত্তাকার পথে সুন্দরভাবে ঘূর্ণনের শর্তটা হচ্ছে টোটাল কেন্দ্রমুখী সমান টোটাল কেন্দ্র বিমুখী। একটু খেয়াল করে দেখো, এখানে এমজিটা কেন্দ্রমুখী, টান বলটা কেন্দ্রমুখী, আর কেন্দ্র বিমুখীটা তো এফসিটা কেন্দ্র বিমুখী। তাহলে আমরা বলতে পারি টোটাল কেন্দ্রমুখী হচ্ছে এটা আর এটা, তাহলে এই দুইটার যোগফল এটার সমান। তাহলে আমাদের কেন্দ্রমুখী এই দুইটা, কেন্দ্র বিমুখী এটা, দুইটা সমান। তো আমার তো লাগবে টান বলের মান, সুতরাং টান বলের মান এমজিটা ডান পাশে চলে গেল, তাহলে আমার এই বিন্দুতে টান বল বের হয়ে গেল। এবার আসো ভাই আমরা সি বিন্দু বের করি। সি বিন্দুতে এফসিটা কেন্দ্র বিমুখী, এমজিটা কেন্দ্র বিমুখী কারণ কেন্দ্রের বাইরের দিকে, আর আমাদের টান বলটা কেন্দ্রমুখী। তাহলে আমার যেটা কেন্দ্রমুখী হচ্ছে টিসি, কেন্দ্র বিমুখী হচ্ছে বাকি দুইটা, তাহলে টিসি সমান বাকি দুইটার যোগফল। তাহলে আমরা টিসি সমান বাকি দুইটা এমবি স্কয়ার বাই আর প্লাস এমজি, কারণ আমরা জানি এফসি এর মান হচ্ছে এমবি স্কয়ার বাই আর। এরপর ডি বিন্দু আর বি বিন্দু যদি চিন্তা করি দুইটা সেম, আসলে তুমি চিন্তা করলেই দেখবা। তো এই ক্ষেত্রে হচ্ছে তুমি যে কেন্দ্রমুখী আর কেন্দ্র বিমুখী নিচ্ছ, এমজিটা কিন্তু তার ঠিক লম্বভাবে আছে, আর আমরা জানি তুমি যে বরাবর নিচ্ছ তার ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো ভেক্টর যদি থাকে সেই ভেক্টরের কোনো প্রভাব এখানে নাই, যেহেতু 90 ডিগ্রি কোণে আছে। তাহলে আমরা এমজি এর কোনো প্রভাব আমাদের এখানে পড়বে না, সো আমার এমজিটা নাই ধরলেও চলে। তো এমজিটা নাই ধরলে এখানে কি আছে, কেন্দ্রের দিকে আছে টিডি, কেন্দ্রের বাইরের দিকে আছে এফসি, এই দুইটা বাদ তো আর কেউ নাই না। তাহলে কেন্দ্রমুখী সমান কেন্দ্র বিমুখী, তাহলে আমার টিডি সমান এমবি স্কয়ার বাই আর, একইভাবে এটা। তো আমাদের এভাবে আমরা চারটা পজিশনে আমাদের সুতার টান বলগুলো বের করতে পারবো। বলো আমাদের এতটুকু 100% ক্লিয়ার হয়েছে কিনা, এতটুকু কথা আমাদের ক্লিয়ার কিনা, এতটুকু ক্লিয়ার কিনা বলো। এই শুনো, এখানে তো টান বল যেটা কেন্দ্রমুখী মান হচ্ছে কেন্দ্রের দিকে যারা কাজ করে। হ্যাঁ, তো আমাদের এখানে তো আমাদের কেন্দ্রের দিকে কাজ করে কে? শুধুমাত্র টান বলও কাজ করে না, শুধুমাত্র এমজিও কাজ করে না, দুইটাই কাজ করে। সো এরা দুইজনই কেন্দ্রমুখী। এ যদি 10 নিউটন হয়, এ যদি 5 নিউটন হয়, টোটাল 15 নিউটন কেন্দ্রমুখী, তাহলে কেন্দ্র বিমুখীও 15 নিউটন, এরকম। হ্যাঁ, কাহিনীটা হচ্ছে এরকম যে আমার টোটাল কেন্দ্রমুখী আর টোটাল কেন্দ্রমুখী সেম। তেমন দেখো এখানে কেন্দ্র বিমুখীটা টান বলের সমান, বাট এখানে কিন্তু কেন্দ্র বিমুখীটা আমাদের কেন্দ্র বিমুখী থেকে টান বলটা হচ্ছে কেন্দ্র বিমুখী থেকে কম, আবার এখানে টান বলটা হচ্ছে কেন্দ্র বিমুখী থেকে বেশি। সো এটা কোনো ব্যাপার না, তাহলে আমাকে ওইভাবে তোমাকে চিন্তা করতে হবে ব্যাপারটা।
তানিষ্কে মুমতাজ সিডি এরটা আবার আমাদের তুমি মেবি ডি আর বি এর কথা বলতেছো, এ বিন্দু আর এ বিন্দু। দেখো এই বিন্দুতে এমজি টোটাল বল কাজ করতেছে তিনটা, একটা হচ্ছে এফসি মানে এমবি স্কয়ার বাই আর, আরটা হচ্ছে টান বল, আরটা হচ্ছে ওজন। তো ওজনটা এখানে এই অক্ষ বরাবর নাই এবং এই অক্ষের সাথে লম্বভাবে আছে। আমরা জানি কোনো একটা ভেক্টর 90 ডিগ্রি কোণে থাকলে কোনো একটা ভেক্টরের 90 ডিগ্রি কোণে তার কোনো উপাংশ থাকে না, লম্ব উপাংশ থাকে না। এর মানে 90 ডিগ্রি কোণে থাকলে সেটাকে আমি কাউন্ট না করলেও চলে। তো আমি সেই কাজটাই করছি, এটাকে কাউন্ট করে নেই, বাকি দুটোকে কাউন্ট করছি। কেন্দ্রমুখী সমান কেন্দ্র বিমুখী, শেষ। তো অনেক সময় তোমাকে এই কোয়েশ্চেনটা করতে পারে, কোনো একটা বস্তুকে উলম্ব তলে ঘুরালে কোন বিন্দুতে কেন্দ্রমুখী আমাদের কোন বিন্দুতে সুতার টান বল কেন্দ্র বিমুখী বলের সমান। তাহলে এই বিন্দুতে টান বল কেন্দ্র বিমুখী বলের সমান, এই বিন্দুতেও টান বল কেন্দ্র বিমুখী বলের সমান। আর এই বিন্দুতে টান বলটা হচ্ছে আমাদের কেন্দ্র বিমুখী থেকে কম, আর এখানে কেন্দ্র বিমুখী থেকে বেশি, কারণ কেন্দ্র বিমুখী থেকে এখানে বিয়োগ হচ্ছে, এখানে যোগ হচ্ছে, শেষ। এটা হচ্ছে ওভারঅল কথাটা। সি বিন্দুর ক্ষেত্রে দেখো এফসিটা কেন্দ্র বিমুখী, কেন্দ্রের বাইরের দিকে, এমজিটাও কেন্দ্রের বাইরের দিকে, আর টিসিটা হচ্ছে কেন্দ্রের ভিতরের দিকে। তাহলে কেন্দ্রের ভিতরের দিকে সমান হচ্ছে কেন্দ্রের বাইরের দিকে, তাইলে কাজ শেষ। এটা হচ্ছে তোমার কোনো বইতে পাবা না, ওই কারণে এই সূত্রগুলো মুখস্থ করতে পারবা না। এই সূত্রগুলো তুমি মুখস্থ করেও কোনো লাভ হবে না। যদি তোমাদের সিকিউতে এমসিকিউর জন্য মুখস্থ রাখতে পারো, বাট সিকিউতে যদি তোমাদের আসে তোমরা কখনো হুবহু ডিরেক্টলি এটা লিখে দিতে পারবা না, তোমাকে চিত্রটা এঁকে এইভাবে লিখে দিতে হবে। হ্যাঁ, ওই কারণে হচ্ছে, কারণ আমাদের এই টপিক্সটা বইতে নাই, কিন্তু কনসেপ্টটা বইতে আছে। বাট সৃজনশীল দিলে তখন আমাদের হুবহু এই কনসেপ্টটা বইতে কিন্তু নাই। এটা হচ্ছে সৃজনশীল বানানোর একটা কনসেপ্ট, এই কনসেপ্ট থেকে হুবহু একটা পুরো সৃজনশীল আসার চান্স আছে। মানে যদি আসে এই কনসেপ্ট থেকে সৃজনশীল আসলে খালি আজকের ক্লাস থেকে পুরো একটা সৃজনশীল পাই যাবা, এই এতটুকু অংশ থেকে। এখানে যা আছে জাস্ট তোমাকে বলবে টান বল বের করো, তো তুমি অ্যানালাইসিস করে বের করতে পারছো না সেটা। এখন অ্যানালাইসিস তো আমাদের বইতে যেহেতু এভাবে দেওয়া নেই, আমাদের নিজ থেকে অ্যানালাইসিসটা করতে হচ্ছে, না হয় সৃজনশীলে তোমরা ঝামেলায় পড়বা। এখন ইনশাল্লাহ আর কোনো ঝামেলা হবে না। কেন্দ্রমুখী বল আর টান বল সমান হওয়া না হওয়া এটা ডিপেন্ড করবে কোন পজিশনে আছে তার উপর। হ্যাঁ, এই পজিশনে টান বল আর কেন্দ্র বিমুখী বল সমান, এই পজিশনে সমান না, এই পজিশনে সমান না, ইভেন এই দুইটা পজিশন ছাড়া অন্য কোনো পজিশনেই সমান না। সো পজিশন ডিপেন্ডেন্ট এটা। হ্যাঁ, সমান তুমি কখনো বলতে পারবে না, সেটা ডিপেন্ড করবে কোন পজিশন আছে। কোনো পজিশনে সমান, কোনো পজিশনে অসমান। একটা সিকিউ কমন বানাচ্ছে, মানে যদি এখান থেকে সারা দেয় আর কি, যদি এখান থেকে কোয়েশ্চেন করে তাহলে আমাদের এই কনসেপ্ট থেকে কোয়েশ্চেন করলে পুরো একটা সৃজনশীল কমন এই যে এখান থেকে, কারণ এটা দিয়ে পুরো একটা সৃজনশীল বানানো যায়। তোমরা বিভিন্ন টেস্ট পেপারের কোয়েশ্চেনগুলো অ্যানালাইজ করলে দেখবা বিভিন্ন কলেজগুলোতে এই ধরনের কোয়েশ্চেন হয়। হ্যাঁ, না হয় আমি করাইতাম না। সিকিউতে তুমি সরাসরি ইউজ করতে পারবা না। সিকিউতে তুমি এই চিত্রটা আঁকলা, চিত্রটা এঁকে বললে সুতরাং এই বিন্দুতে এটা সমান এটা, এটা সমান, কেন এটা সমান এটা কিচ্ছু বলার দরকার নেই, জাস্ট চিত্রটা এঁকে বলো সুতরাং এই বিন্দুতে এটা সমান এটা, সুতরাং টি এর সমান এটা, শেষ, কাজ হয়ে গেছে। ওকে, এবার আসো তাহলে আমাদের সাইকেল চালানো কনসেপ্ট। হ্যাঁ, আচ্ছা, আমার বাসায় কোনো সাইকেল নাই যে তোমাকে আমি প্র্যাকটিক্যালি দেখাবো। তো আসো এবার একটু খেয়াল করো সাইকেল চালানোর কনসেপ্টটা কি। তোমরা রাস্তাঘাটে কেউ সাইকেল চালাতে গেলে তুমি দেখবা যে তারা যখন মনে করো সোজা পথে সাইকেল চালাচ্ছে। হ্যাঁ, রাস্তাটা মনে করো এরকম সোজা, তো সোজা রাস্তায় সাইকেল চালানোর সময় দেখা যায় কি আমরা এই সাইকেলটা এভাবে সোজাই চালাচ্ছি। হ্যাঁ, সোজা চালাইয়া চলে যাচ্ছি, আমি সাইকেল চালাচ্ছি সোজা। তাহলে আমাদের একটু খেয়াল করে দেখি, তাহলে জাস্ট ধরে নাও এটা হচ্ছে আমার সাইকেল। হ্যাঁ, তাহলে তোমরা আশা করি দেখতে পাচ্ছ, আমি আশা করতেছি তোমরা আমাকে দেখতেছো। হ্যাঁ, তো ধরে নাও এটা আমার সাইকেল, তাহলে আমি সোজা রাস্তায় সাইকেল চালাচ্ছি, আমি এইভাবে চালাবো।
আমি সোজা রাস্তায় সাইকেল চালাচ্ছি, আমি এইভাবে চালাবো, সোজা সোজা চালাই চালাই আসতেছি। এবার আসো, আমি বাঁকা রাস্তায় সাইকেল চালাবো, আমি বাঁকা রাস্তায় সাইকেল চালাবো। বাঁকা রাস্তা কেমন ভাই হইতে পারে? রাস্তাটা এভাবে বাঁকানো, আমি খুব দ্রুত সাইকেল চালাই যাচ্ছি এভাবে বাঁকানো রাস্তায়, মানে রাস্তাটা এরকম বাঁকানো, সোজা রাস্তা না। আর আরেক জায়গায় সাইকেল চালাচ্ছি, রাস্তাটা আমার এরকমভাবে বাঁকানো। তাহলে একটু খেয়াল করে দেখো তো, এটা যদি আমাদের, এখন একটু খেয়াল করে দেখো তো, আমার মনে করো রাস্তাটা এইভাবে বাঁকানো, মানে এই ডান দিকে বাঁকানো। তাহলে তোমার কি মনে হয় আমি সাইকেল চালাতে গেলে এভাবে সোজাভাবে সাইকেল চালাবো, নাকি আমি সাইকেল চালানোর সময় দ্রুত সাইকেল চালাই আসতেছি, যখন রাস্তা এরকম বাঁকানো আমি এভাবে বাঁকায় যাবো না সাইকেল চালাতে চালাইতে? জিনিসটা দেখো, আমি সাইকেল চালাচ্ছি, রাস্তাটা এরকম বাঁকা। এবার আসো স্লো মোশনে দেখাই, স্লো মোশন। এরকম না? একইভাবে রাস্তাটা মনে করে এবার এভাবে বাঁকা, এরকমভাবে বাঁকা। তাহলে আমি সাইকেল চালাই যাচ্ছি এরকম, এবার নিশ্চয় আমি এভাবে করে সাইকেল চালাবো, এরকম বাঁকা হয়ে। সাইকেল চালানোর সময় সাইকেল শুদ্ধ আমি এভাবে বাঁকায় যাবো জোরে চালানোর সময়। এবার আসলে স্লো মোশন দেখাই, স্লোমো। এই কথাটা বুঝছি কিনা বলো, এই কথাটা বুঝছি কিনা বলো। এর মানে সাইকেল যখন সোজা পথে চালাই আমরা সোজা থাকি, সাইকেল যখন চালাচ্ছি তখন আমি সোজায় আছি, যখন বাঁকা পথে চালাচ্ছি তখন আমি বেগে যাচ্ছি, এরকম একটু বাঁকা করে, এরকম একটু বাঁকা করে আমি সাইকেলটা চালাচ্ছি, আমি এরকম বেগে যাচ্ছি। আবার এরকম হলে আমি এরকমভাবে বেগে যাচ্ছি। তাহলে একটু খেয়াল করে দেখো, সোজা রাস্তায় সাইকেল চালানোর সময় সোজা, বাঁকা রাস্তায় বাঁকানোর সময় যদি রাস্তাটা এভাবে বাঁকা থাকে, এক কথায় এটা যদি এরকম বাঁকানো থাকে, এটা একটা নিশ্চয় কি বৃত্তের অংশ না? এটা বৃত্তের অংশ না? ওই বৃত্তের সেন্টারটা এদিকে আসে না, এই সেন্টারের দিকে বেঁকে যাচ্ছি। একইভাবে এটা একটা আমার বৃত্তের অংশ না? ওই বৃত্তের সেন্টারটা এ পাশে না, ওই সেন্টারের দিকে আমি বেঁকে যাচ্ছি। বলো আমার এই কথাটা ক্লিয়ার কিনা? এটা হচ্ছে তোমার বাস্তবে, এটা হচ্ছে বাস্তবে। যারা নিজেরা চালাও নাই তারা তো দেখছো, কেউ চালাইতে নাই চালাইতে দেখছো, তো কেউ চালানোর সময় তো দেখছো যে তারা জোরে চালানোর সময় সোজা পথে গেলে সোজা চলে যাচ্ছে, কিন্তু আঁকা বাঁকা পথে গেলে তখন দেখা যায় এইভাবে বাঁকতে গেলে তার সাইকেলটা শুদ্ধ এভাবে বেঁকে যায়, কিন্তু সে পড়ে না। কিন্তু সোজা রাস্তায় ওই কাজ করতে গেলে পড়ে যাবে। আবার এরকমভাবে বাঁকতে গেলে তখন সে এইদিকে হেলে যায়, এইদিকে হেলে যায়, এইদিকে হেলে যায়। তাহলে তাহলে সে এখানে হেলে হেলে যায়নি, হেলে যায়নি, এখানে বললো সে এইদিকে হেলে যায়, এইদিকে হেলে যায়। এখানে বললাম সে এদিকে হেলে যায়, এদিকে হেলে যায়। এই জিনিসটা আমরা বুঝি কি না? এটা তো আমরা বুঝি যে আমাদের যে হ্যাঁ আসলে হেলে যায়, এটা তো আমার বাস্তব, এটা তো আমার বাস্তব। হেলে যায়, এখানে আমরা কোনো কেন্দ্রমুখী কেন্দ্র বিমুখী বল আনতেছি না, আমি জাস্ট বলতেছি যে প্র্যাকটিক্যালি দেখতেছি সোজা রাস্তায় গেলে এভাবে যায়, আর বাঁকা রাস্তায় এভাবে ঘুরতে গেলে এদিকে হেলে যায়, এভাবে ঘুরতে গেলে এদিকে হেলে যায়। এটা তো তোমরা বিশ্বাস করো নাকি? নাকি বলবা না? না আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমিও বলবো তোমার কথাটা আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না। তাহলে আমাকে বিশ্বাস করতে হবে। যদি নিতে চাও নিঃশ্বাস, করে ফেলো আমার কথা বিশ্বাস, তাহলে জীবনে আসবে না কোনো দীর্ঘশ্বাস। বলো আমরা বুঝছি কি না? এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। কেন্দ্রমুখী কেন্দ্র বিমুখী আমার সায়েন্সে আসবে, এখন তো আমরা সায়েন্সে ঢুকি নেই, এখন আমরা বাস্তবে আছি, এখন আমরা বাস্তবে আছি। হ্যাঁ বিশ্বাস করতে হবে, বিশ্বাস করতে হবে। আমাদের বাপ্পারাজের মতো তোমার বিশ্বাস না করলে হবে না। কোকড়া চলিয়ে আমি বিশ্বাস করি না, কেন বিশ্বাস করবো না? করতে হবে তোমাকে, যেটা ঘটে গেছে সেটা বিশ্বাস করতে হবে। ও তোমাকে ভালোবাসে না, হ্যাঁ ভালোবাসে না, এটা ঘটে গেছে, তোমাকে বিশ্বাস করতে হবে। সে তোমাকে প্রপোজ না করে আরেকজনকে প্রপোজ করে দিয়েছে, তোকে বিশ্বাস করতে হবে। তুমি বিশ্বাস না করে কান্নাকাটি করলে লাভ হবে না।
এবার আসি এবার আমরা যে কাজটা করব, আমরা এখন শিখব যে কেন হেলে যায়, কেন বৃত্তাকার পথে ঘূর্ণনের সময় আমাদের বাঁকা রাস্তা দিয়ে যাওয়ার সময় হেলে যায়, হেলে যাওয়ার কারণটা আমরা এখন ব্যাখ্যা করব। হেলে যাওয়ার কারণটা আমরা এখন ব্যাখ্যা করব। আসো, একজন বলে ভাই কয়টা প্রপোজাল পাইছেন, এটা তোমার জানার কি দরকার, জাস্ট এটা মাথায় রাখো, আই এম সিঙ্গেল। মানুষের ভালো লাগতেই পারে, প্রপোজ করতেই পারে, হ্যাঁ আমি আমার ক্রাশে বিয়ে খাই আসছি, হ্যাঁ কি সুন্দর, ভালো লাগতেই পারে, এর মানে এনে যে পাইতে হবে, হ্যাঁ বিয়ে খাই আসছি, একবার পেট পুড়ে খাইছি। ওকে, এবার আসি তোমাদের একটু আমার অঙ্কন দক্ষতা দেখাই, তোমাদেরকে একটু আমার অঙ্কন দক্ষতা দেখাই। তাহলে একটু খেয়াল করো, বই থেকে দেখে দেখে আঁকতেছি, কতটুকু আঁকতে পারবো জানি না। হয়েছে হয়েছে, মোটামুটি খারাপ না। হ্যাঁ আঁকে ফেলছি। কিরে কি কি আজব ব্যবসা ভাই, কেন সমস্যা কি? মানুষ বিয়ে খাইতে পারে না, দাওয়াত দিছে বিয়া খাম, সে কে দেখার দরকার নাই, দাওয়াত দিছে বিয়া খাই আসছে, গিফট দিয়ে আসছে, সমস্যা কি? দেখছো সুন্দর হয়েছে না, খারাপ না। এই যে এই লোকটা
এই লোকটা হচ্ছে তোমার এরকমভাবে বৃত্তাকার পথে সাইকেল চালাচ্ছে, ওই কারণে একটু বাঁকাই গেছে। হ্যাঁ, মনে করো রাস্তাটা হচ্ছে এরকম, রাস্তাটা হচ্ছে এরকম বাঁকা, রাস্তাটা হচ্ছে এরকম বাঁকা, ওই কারণে সে একটু কি বেঁকে গেছে। তো এখন আসি, আমরা একটু দেখাই সে বেঁকে গেল। তাহলে দেখো তার সাইকেলটা এরকম সোজা থাকার কথা, কিন্তু না, তার সাইকেলটা আমাদের কি আছে, এরকম বাঁকা আছে, তার মাথাটা একটু বেঁকে গেছে না? আচ্ছা সমস্যা নাই, তার সাইকেলটা একটু কি অ্যাঙ্গেলে আছে। তাহলে দেখো তার সাইকেলটা এরকম একটা অ্যাঙ্গেলে আছে। তাহলে একটু খেয়াল করে দেখো, এই যে, তাহলে সে একটু ভালো করে খেয়াল করে দেখো। হ্যাঁ, তোমরা আঁকে ফেলবা, আমি আঁকছি, খুব একটা খারাপ হয়নি মনে হচ্ছে। না, আমার অঙ্কন দক্ষতা খুব একটা খারাপ না, যাক অন্তত একটু মনুষ্য জাতের মতো হয়েছে, যদিও তাকে একটু তোমার কি বলে কেমন জানি মনে হচ্ছে, বাট মোটামুটি আঁকাটা ঠিক আছে। এই কথাটা বুঝছো তো, সে একটু কোণে আছে। এখন সে রাস্তার সাথে যে কোণে সে সাইকেল চালাচ্ছে, এই কোণটা হচ্ছে থিটা, এর মানে সে থিটা ডিগ্রি কোণে হেলে আছে। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে সে কেন থিটা ডিগ্রি কোণে হেলে আছে, এবং পরীক্ষায় আমাদের এই কোয়েশ্চেন করা হবে কত ডিগ্রি কোণে তাকে হেলে থাকা উচিত, তাকে এত বেগে সাইকেল চালাইতে হলে কত ডিগ্রি কোণে হেলে থাকা উচিত। তাহলে আগে বলো একটু বুঝছো কিনা, আগে বলো একটু বুঝছো কিনা, সে হেলে আছে এটা বুঝছে কিনা। সে জাস্ট এরকম, এই যে দেখো, এই যে এরকম হেলে আছে, তাহলে রাস্তার সাথে এত ডিগ্রি কোণে হেলে আছে, এই জিনিসটা আমরা দেখাচ্ছি। বুঝতে পারছি। এই তুমি আঁকতে পারবা কি পারবা না সেটা পরের কথা, আগে বলো যে এটা দেখে বুঝতেছো কিনা, অন্তত মনুষ্য জাতের মতো হয়েছে না হয়েছে। এখন আসি, আমরা সামনের দিকে আগাই। মার্কার কি করলাম, এবার আসো আসল কাহিনীটা কোন জায়গায়, আসল কাহিনীটা কোন জায়গায়। তো আমরা যখন মনে করো একটা মানুষ আসলে রাস্তা দিয়ে চলার সময় সে যখন এরকম বাঁকা পথে যায়, তখন আমরা একটা কথা বলি, এই যে দেখো সে যখন এরকম মনে করো বৃত্তাকার পথে সে যাচ্ছে, সে মনে করো এরকম একটা বৃত্তাকার পথে যাচ্ছে, এই যে মনে করো এটা হচ্ছে সে একটা কাঙ্ক্ষিত রাস্তা, এই যে এরকম একটা রাস্তা। তাহলে অ্যাকচুয়ালি আমাকে কি করতে হবে, অ্যাকচুয়ালি আমার এখানে যে জিনিসটা হয়, তো আমি আর এভাবে রাস্তা আঁকতেছি না, আমি ডিরেক্ট সরাসরি এটা দেখাই দিচ্ছি। এখন আসলে এখানে কি হয় দেখো, যখন বৃত্তাকার পথে ঘুরে, আমরা বলছিলাম কোন একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে তখন অটোমেটিক একটা কি সৃষ্টি হয়, বা অটোমেটিক একটা কেন্দ্র বিমুখী সে বল সৃষ্টি হয়, অটোমেটিক একটা কেন্দ্র বিমুখী বল সৃষ্টি হয়ে গেছে। এটা হচ্ছে আমার mv²/r, অটোমেটিক একটা কেন্দ্র বিমুখী বল mv²/r সৃষ্টি হয়ে গেছে। এখন আমার কথা হচ্ছে এই লোকটা যদি এরকম সোজা সাইকেল নিয়ে এরকম সোজা যদি দাঁড়ায় থাকতো, এই লোকটা যদি সাইকেল নিয়ে এরকম সোজা দাঁড়ায় থাকতো, তাহলে আমার কি হইতো, কিচ্ছু হইতো না। এখন বাঁকা থাকার কারণে একটু লাভ হয়েছে, কী লাভ আমি সেটা একটু পরে দেখতেছি। আমার কথা হচ্ছে এই mv²/r এর সমপরিমাণ এই দিকে কেন্দ্রমুখী থাকা লাগবে না, এটা আমাকে যোগান দিতে হবে। এটা কি করতে হবে, যোগান দিতে হবে, এটা যোগান দিতে হবে, এটা যোগান দিতে হবে। এখন কোয়েশ্চেন হলো আমি কিভাবে যোগান দিব। আমার যদি এরকম থাকে ভাইয়া, এই যে সাইকেল ভাইয়া, আমার মনে করেন এটা হচ্ছে সাইকেলের সেই চাকা, এই ধরে নিলাম এটা হচ্ছে সাইকেলের সেই চাকা, মনে হচ্ছে তো একটু একটু সাইকেল সাইকেল মনে হচ্ছে না? হ্যাঁ, এই সাইকেলে যদি এভাবে থাকে ভূমিতে, তাহলে একটু খেয়াল করে দেখো, সাইকেল যদি ভূমিতে এভাবে থাকে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, সে ভূমিতে একটা ক্রিয়া দিবে, ভূমি তাকে একটা প্রতিক্রিয়া দিবে, আমরা জানি। তাহলে সে ভূমিতে একটা ক্রিয়া দিল, সে ভূমিতে একটা ক্রিয়া দিল, ভূমি তাকে একটা প্রতিক্রিয়া বল দিল, যেটা ওজনের সমান। এখন এই সাইকেলটা এভাবে না থাকা যখন আমার এভাবে ঝুঁকে আসে রাস্তায়, এভাবে ঝুঁকে আসে, তাহলে একটু খেয়াল করে দেখো, এবার সে যে দিচ্ছে, সে এখানে একটা ক্রিয়া বল দিচ্ছে, তার প্রতিক্রিয়াটা কিন্তু এইদিকে, রিয়েকশনটা প্রতিক্রিয়াটা এইদিকে। তাহলে আমরা বলতে পারি এটা যদি থিটা হয়,
এই রিয়েকশানের একটা উপাংশ এদিকে কাজ করে, এটা হচ্ছে আর কস থিটা, কারণ আমরা বলছিলাম আমাদের যার সাথে থিটা সেটা হচ্ছে কস। আর একটা উপাংশ এদিকে কাজ করে যেটা হচ্ছে আমাদের আর সাইন থিটা, যেটা হচ্ছে আমাদের আর সাইন থিটা। তবে আমাদের সাধারণত সাইকেলের ক্ষেত্রে আমরা সাইকেল তো চালাই সোজা, সো আমরা সাইকেল এত ডিগ্রি কোণে বেঁকে গেছে এটা দ্বারা আমরা বুঝি উলম্ব থেকে কত ডিগ্রি কোণে বেঁকে গেল। ওই কারণে এই সাইকেলের কনসেপ্টে থিটাটাকে আমরা সবসময় কার সাথে ধরি? উলম্বের সাথে। প্রথমে আমি ভূমির সাথে তোমাদেরকে সুবিধার জন্য বলছি, কিন্তু সাইকেলের কনসেপ্টে যখন আসবা তখন আমরা এই থিটাটা ধরি সবসময় কার সাথে? উলম্বের সাথে। কেন? কারণ সে থাকার কথা এভাবে থেকে এত ডিগ্রি বেঁকে গেল, এভাবে থেকে এভাবে ছিল রাস্তার জন্য এতটুকু বেঁকে গেল, এভাবে থেকে এভাবে মানে কত ডিগ্রি বাঁকলো? এটা হচ্ছে থিটা। তাহলে আমরা যদি বলি ভাইয়া এটা আমাদের থিটা, তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারতেছি ভাইয়া এটা হচ্ছে আর কস থিটা, এটা হচ্ছে আর কস থিটা, এটা হচ্ছে আর সাইন থিটা। এই আর সাইন থিটা যেটা, সেটাই হচ্ছে আমার কেন্দ্রমুখী বলের যোগান দেয়। তাহলে দেখো সাইকেলটা যখন সোজা ছিল এই দিকে কোনো আমাদের উপাংশ নাই, কিন্তু সাইকেলটা যখন বাঁকা হয়েছে তখন কিন্তু আমার এই রিয়েকশানের কারণে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী প্রত্যেক ক্রিয়ারও সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এই রিয়েকশানের কারণে সে একটা কি করলো? এই রিয়েকশানের কারণে সে একটা কেন্দ্রমুখী বল সৃষ্টি করলো। এই কেন্দ্রমুখী বলের মান যখন mv²/r এর সমান হয় তখন আমাদের সে আরামসে চলতে পারে। এটার মান যখন এটা সমান হয় তখন তার চলতে কোনো সমস্যা হয় না। যারা সাইকেল চালায় তারা সাইকেল চালাতে তো অভ্যস্ত হয়ে যায়, তখন দেখা যায় তারা এমনভাবে চালায় যে এটা আমাদের প্রায় সমান হয়ে যায়। কিন্তু নতুন সাইকেল চালাতে গেলে দেখবা এরকম বাঁকতে গেলে কয়েকবার পড়ে যায়। কেন পড়ে যায়? কারণ তার ওই ক্যাপাবিলিটি এখন আসে নাই, এই দুইটাকে আমাদের সমান করার ক্যাপাবিলিটি সে এখনো অর্জন করতে পারে নাই। যখন অর্জন করতে পারবে তখন দেখা যাবে সে সাইকেল থেকে পড়তেছে না, আরামসে সাইকেল চালাতে পারতেছে। আগে বলো আমার এটা বুঝছে কিনা, এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা? ওকে, তাহলে আমি আবার বলতেছি, দেখো যখন কোনো একটা বস্তু বৃত্তাকার পথে ঘূর্ণায়মান থাকবে তখন আমাদের অটোমেটিক একটা কেন্দ্রবিমুখী বল থাকবেই। মনে করো সাইকেলটা বর্তমানে এই মুহূর্তে আছে, তাহলে এই সাইকেল যে বৃত্তাকার পথে ঘুরতেছে ওই বৃত্তাকার পথের জন্য একটা কেন্দ্রবিমুখী বল আছে। তাহলে আমার কেন্দ্রবিমুখী বল কেন্দ্রের উপর কাজ করতেছে, তাইলে বস্তুর উপর একটা কেন্দ্রমুখী বল লাগবে। এখন তুমি সাইকেলটাকে যদি এরকম সোজা করে দাও, সোজা একটা সাইকেল, ওজন নিচের দিকে আর প্রতিক্রিয়া বল উপরের দিকে, এখন তার ঠিক 90 ডিগ্রি কোণে তার কোনো উপাংশ নাই। তাহলে আমাদের এবার সাইকেলটা যদি আমি এখান থেকে একটু এদিকে বাঁকা করে দিই, এর মানে আমার সাইকেলটা আমি এভাবে না চালাইয়া এবার সাইকেলটা আমি এভাবে দিলাম, এভাবে হেলে দিলাম। এবার যখন এভাবে বাঁকাইয়ে দিলাম, এবার দেখো এই যে সাইকেলটা ভূমিতে একটা ক্রিয়া বল দিছে না, এটা হচ্ছে ক্রিয়া। এই ক্রিয়ার কারণে ভূমি তাকে একটা দিবে প্রতিক্রিয়া। কি দিবে? প্রতিক্রিয়া। এই প্রতিক্রিয়া বলটাকে আমি আর দ্বারা প্রকাশ করলাম। এই যে আর, এই আর এর একটা উপাংশ এদিকে কাজ করবে আর সাইন থিটা, আর আর এর একটা উপাংশ কাজ করবে এদিকে আর কস থিটা। কেন এটা কস তোমরা খুব ভালো করে জানো, যার সাথে থিটা আছে সেটা হবে কস, যার সাথে থিটা নাই সেটা হবে সাইন। দিস কনসেপ্ট ইজ সো মাচ ফাইন, আমরা ভেক্টর বলছিলাম। তাহলে আমাদের এই যে প্রতিক্রিয়া বলে একটা উপাংশ এদিকে একটা উপাংশ এদিকে। এখন এই বস্তুর একটা ওজন আছে না, ওজন, তাহলে আমরা দেখি এই বস্তুর একটা ওজন আছে। জি ভাইয়া, এই ওজনটা কোন দিয়ে কাজ করে? ভাইয়া বস্তুর ওজন ডব্লিউ নিচে দিয়ে কাজ করে। এই বস্তুর ওজন ডাব্লিউ যদি নিচে দিয়ে কাজ করে, এই ওজনটাকে প্রশমিত করে হচ্ছে আর কস থিটা। এর মানে বস্তুর ওজনের কারণে সে যখন বেঁকে গেছে সে পড়ে যাওয়ার কথা না, কিন্তু সে পড়বে না। কেন? তার ওজনের কিছুটা অংশ প্রশমিত করে দিছে আর কস থিটা। এবং আমার বৃত্তাকার পথে ঘূর্ণনের জন্য কেন্দ্রমুখী বল লাগবে কি লাগবে না? লাগবে। এই কেন্দ্রমুখী বলের যোগান আমাকে দিতে হবে। কেন্দ্রমুখী বলের যোগান আমি কিভাবে দিচ্ছি? সাইকেলটাকে বাঁকিয়ে। কারণ সাইকেলটাকে বাঁকাই দিলে আমরা একটা প্রতিক্রিয়া বল পাচ্ছি। এই প্রতিক্রিয়া বলের একটা উপাংশ কেন্দ্র বরাবর আছে, সেই উপাংশটাই হচ্ছে আমার কেন্দ্রমুখী বলের যোগান দেয়। এটা আমার কি করে? কেন্দ্রমুখী বলের যোগান দেয়। বলো আমরা একটু বুঝছি কিনা? এবার বলো বুঝছি কিনা? এটা হচ্ছে প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের যোগান দেয়। আমরা এতটুকু বুঝছি কিনা একটু বলি, এতটুকু বুঝছি কিনা? এবার আসো জিনিসটাকে আমি সুন্দর করে এঁকে দিই। হ্যাঁ, সুন্দর করে তোমার বইয়ের মতো এঁকে দিই। আমরা এখন ইকুয়েশন বের করব, এখান থেকে আমরা এখন ইকুয়েশন বের করব। তাহলে একটু খেয়াল করো, আমরা তোমার বইয়ের মতো চিত্র করে এঁকে দিই। হ্যাঁ, চিত্রটা হচ্ছে এরকম। ভাইয়া এটা মনে করো কেন্দ্রের দিক আর কি। হ্যাঁ, আর এটা মনে করো আমাদের উলম্ব দিক। ওকে, তাহলে আমাদের একটু ভালো করে খেয়াল করলেই দেখবা আমাদের এখানে সাইকেলটা যখন
এই যে এখান থেকে থিটা ডিগ্রি কোণে আসে, তাহলে সে যেভাবে আসে এইদিকে একটা ক্রিয়া বল দেয়, এইদিকে একটা কী বল দেয়, ক্রিয়া বল। এই ক্রিয়ার সমপরিমাণ একটা প্রতিক্রিয়া বল, মনে করে এক পরিমাণ ক্রিয়া দিল, তার সমপরিমাণ রিয়েকশান আর পাইল, প্রতিক্রিয়া রিয়েকশান। এখন আমরা বলতে পারবো ভাইয়া এই আর এর দুইটা উপাংশ কাজ করবে, একটা উপাংশ লম্ব উপাংশ, একটা উপাংশ এইদিকে যার সাথে থিটা সেটা হচ্ছে কস, এটা হচ্ছে আর কস থিটা, আর আরেকটা উপাংশ এইদিকে আর সাইন থিটা। তো আমরা বলতে পারি এই যে আর সাইন থিটা, এই আর সাইন থিটা কী করে ভাইয়া, এর আর সাইন থিটাটা আমার কেন্দ্রমুখী বলের যোগান দেয়। কার যোগান দেয়? কেন্দ্রমুখী বলের যোগান দেয়। আর আমরা জানি বৃত্তাকার পথে ঘূর্ণনের শর্ত কি? বৃত্তাকার পথে ঘূর্ণনের শর্ত হচ্ছে কেন্দ্রমুখী আর কেন্দ্রবিমুখী সমান হতে হবে। কেন্দ্রবিমুখীর বলের মান আমি জানি mv²/r, আর কেন্দ্রমুখী কোত্থেকে পাইছি? এখান থেকে পাইছি। এর মানে এটাই হচ্ছে কেন্দ্রমুখী বল। এই কেন্দ্রমুখী বল কেন্দ্রবিমুখী বলের কি হইতে হবে? সমান হইতে হবে, তাইলে সে বৃত্তাকার পথে আরামসে ঘুরতে পারবে। এবার আসো, এই বস্তু সাইকেল সমেত যে বস্তুটা, ওই বস্তুর একটা ওজন আছে না? জি ভাইয়া আছে। এই ওজনটা কোন দিয়ে কাজ করে ভাইয়া? ওজন নিচে দিয়ে কাজ করে। তাহলে আমার এই ওজনটা নিচে দিয়ে কাজ করে, আর কস থিটা উপর দিয়ে কাজ করে, এটা তো একটা বল। তাহলে এই বলটা কি করে? এই ওজনটাকে প্রশমিত করে। তাহলে আর কস থিটা কি করে? আর কস থিটার কাজ হচ্ছে ওজনটাকে প্রশমিত করে, ওজন প্রশমিত করে, ওজন প্রশমিত করে, এটা হচ্ছে ওজন প্রশমিত করে। তাহলে আমরা সিম্পল বলতে পারবো ভাইয়া বস্তু সাম্যাবস্থায় থাকার শর্ত হচ্ছে কি? শর্ত হচ্ছে ভাইয়া আর সাইন থিটা যেটা দেখতেছেন, আর সাইন থিটা সমান হইতে হবে mv²/r, এবং আর কস থিটা যেটা দেখতেছেন, এই আর কস থিটা সমান হইতে হবে ভাইয়া আমাদের ডব্লিউ মানে হচ্ছে mg ওজন আর কি, ওজন। তাহলে আমাদের এটা যখন হবে, এর মানে হচ্ছে বস্তু আরামসে বৃত্তাকার পথে ঘুরতে পারবে। এটাকে নাম দিলাম 1 নাম্বার ইকুয়েশন, এটাকে নাম দিলাম হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। তাহলে আমরা 1 নাম্বারকে 2 নাম্বার দ্বারা যদি ভাগ দিই, 1 নাম্বারকে 2 নাম্বার দ্বারা যদি ভাগ দিই, কেন ভাগ দিব? কারণ এখানে যে আরটা আমার আসলে প্রকৃতপক্ষে এখানে কোনো প্রয়োজন নাই, ম্যাথ করার সময় আর এর মান দেওয়া থাকবে না। তাহলে আরটাকে বাদ দিতে হবে। কিভাবে বাদ দিব? একটাকে আরেকটা দ্বারা ভাগ করলে কি হবে? আর চলে যাবে। তাহলে সাইন থিটা বাই কস থিটা সমান কি পাবো? ট্যান থিটা ইকুয়ালস টু mm কাটাকাটি যাবে, তাহলে আমরা এখান থেকে পাবো b²/rg। এটাই হচ্ছে আমার ফাইনাল ফর্মুলা, এটা হচ্ছে আমার ফাইনাল ফর্মুলা। tan θ = b²/rg। এই ফর্মুলাটা আমাদের ঠাড়া মুখস্থ করে ফেলবো, এই ফর্মুলা ঠাড়া মুখস্থ করে ফেলবো। এর মানে আমাদের কোন একটা সাইকেল যখন আমরা চালাবো, তাহলে আমরা বলবো এই থিটা মানে হচ্ছে উলম্বের সাথে যে কোণে হেলাতে হবে, এর মানে উলম্বের সাথে যে কোণে হেলিয়ে যাব সেটা হচ্ছে এই থিটাটা। আর বি মানে হচ্ছে যে ব্যাগে সাইকেল চালাবো, যে ব্যাগে সাইকেল চলবে ওটা হচ্ছে আমার ভি। আর মানে হচ্ছে যে বৃত্তাকার পথের ব্যাসার্ধে, যে ব্যাসার্ধের বক্রপথে চলতে হবে। মানে এক কথায় আমরা এটাকে বলতে পারি বাঁকের ব্যাসার্ধ। এক কথায় এটাকে আমরা বলতে পারি বাঁক। এই যে আমরা রাস্তায় যে বাঁক থাকে, এগুলোকে আমরা বলি বাঁক। এক কথায় বলতে পারি বাঁকের ব্যাসার্ধ। তাহলে এটা দিয়ে আমরা অনেকগুলো ম্যাথ করে ফেলতে পারবো, এবং এটাই হচ্ছে আমার এখানকার একমাত্র ফর্মুলা। এতটুকু বুঝছি কিনা বলো? তাহলে আমাদের এখানে জাস্ট যে জিনিসটা বললাম ভাইয়া, আমরা সাইকেলটা যদি একটু হেলান করে দিই, এখানে থিটা মানে কিন্তু বারবার বলতেছি, এই কনসেপ্টে থিটা মানে হচ্ছে উলম্বের সাথে সাইকেলটা কত ডিগ্রি কোণে হেলে গেল, উলম্বের সাথে থিটা, কিন্তু উলম্বের সাথে। পরীক্ষায় যদি কখনো আনুভূমিকের সাথে থিটাটা দেওয়া থাকে, 90 থেকে বিয়োগ করে উলম্বের সাথে বের করবা, সেই উলম্বের সাথে সেটাই হচ্ছে এই থিটা।
কারণ আমি উলম্বের সাথে ধরে করছি এবং উলম্বের সাথেই দেওয়া থাকে সাধারণত। তো আমাদের যদি হেলে থাকি তাহলে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী একটা প্রতিক্রিয়া পাবো। ওই প্রতিক্রিয়ার দুইটা লম্ব উপাংশ, একটা আমার কেন্দ্রমুখী বলে যোগান দিবে যেটা কেন্দ্রমুখী বলের সমান, আর একটা আমার ওজনকে প্রশমিত করবে যেটা হচ্ছে আমার ওজনের সমান। এই দুইটা থেকে ক্যালকুলেশন করে আমি সূত্র পেয়ে গেলাম tan θ = b²/rg, যেটা অ্যাজ এ ফর্মুলা আমরা মুখস্থ করব, অ্যাজ এ ফর্মুলা যেটা আমরা মুখস্থ করব। বলো আমাদের এতটুকু ক্লিয়ার কিনা? আমার আসলে হাতের যে ফোনটা চার্জ বন্ধ হয়ে গেছে। এখন তোমাদের আর কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা করতে পারো। আমি একটু ফোনটা ঘুরে নিই, আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখলে এখান থেকে কমেন্ট দেখতে পারবো। এবার বলো তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। আমাদের না হয় ক্লাস শেষ, কোয়েশ্চেন থাকলে বলতে পারো। এটা হচ্ছে আমাদের লাস্ট টপিক ছিল, এবং আগামী ক্লাসে আমরা ব্যাংকিং পড়াবো, যেটা হচ্ছে এক্স্যাক্টলি এটাই, তবে সেটা হচ্ছে সাইকেলের ক্ষেত্রে না, বড় বড় গাড়ির ক্ষেত্রে। মানে ঠিক সেম কাজ। সাইকেল তো এভাবে বাঁকাইতে পারে, ট্রাকটাকে তো আমরা চাইলে এভাবে বাঁকাই দিতে পারবো না। তো ট্রাককে যখন বাঁকাই দিতে পারবো না, তখন আমাকে যে কাজটা করতে হবে, আমরা ট্রাকটা যেহেতু বাঁকাইতে পারতেছি না, তখন আমাকে ওই রাস্তাটাকে ওইভাবে তৈরি করতে হবে, যেটাকে আমরা বলি ব্যাংকিং। তো সেটা আমরা আগামী ক্লাসে দেখবো। আগে বলো আজকে এতটুকু বুঝছি কিনা, এতটুকুর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? কোয়েশ্চেন থাকলে করতে বলো, কোয়েশ্চেন থাকলে করতে পারো, না হয় আমি শেষ করে দিচ্ছি। হ্যাঁ, লেখা উল্টে গেছে কারণ আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে আসছি, আমার ফোনটা অফ হয়ে গেছে তো, হাতের ফোনটা, তো আমি এখন ফ্রন্ট ক্যামেরা দিয়ে আসছি। এখন তুমি কোয়েশ্চেন করলে আমি ঝামেলায় পড়ে যাবো, আমাকে এবার উল্টা করে লিখতে হবে আবার। কেউ কোয়েশ্চেন করিও না। সবার সব কিছু ক্লিয়ার কিনা বলো, সব কিছু ক্লিয়ার কিনা? ওকে, আলহামদুলিল্লাহ। কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। এসকে ধ্রুব, ব্যাংকিংওয়ালা রাস্তায় সাইকেল বাঁকানোর দরকার নাই, তাই না? অবশ্যই না। ব্যাংকিংওয়ালা সাইকেল যে কোনো রাস্তায় বাঁকাইতে হয়, সাইকেল যে কোনো রাস্তায় বাঁকাইতে হয়। কারণ আমি বলি, মনে করো আমি রাস্তাটাকে এরকমভাবে তৈরি করলাম, আমি রাস্তাটাকে মনে করে এরকমভাবে তৈরি করলাম। তো এরকমভাবে যদি রাস্তা তৈরি করি, তাহলে আমি একটা সাইকেল দেখাই আর একটা আমি ট্রাক দেখাই। যখন তুমি একটা ট্রাক নিলা, এই ট্রাকটা কিন্তু মনে করো দেখতে এরকম, এই যে ট্রাকের পিছনের সাইড দেখাচ্ছি আমি, ট্রাকের পিছনের সাইড দেখাচ্ছি, এগুলো হচ্ছে তার চাকা। এই ট্রাকের একটা চাকা এখানে থাকবে আর একটা চাকা এখানে থাকবে, যার কারণে ট্রাকটা এরকম বাঁকা থাকবে। কিন্তু তুমি যদি সাইকেল নাও, সাইকেলটা কিন্তু লিটারেলি ভাই, তুমি রাস্তায় চালাবো যখন, সাইকেলের তো চাকা একটাই, সো তুমি যেমনি চালাবা সাইকেলটা তেমনিই থাকবে। যেহেতু চাকা একটা, তুমি যেমনি চালাবা সাইকেলটা তেমনি থাকবে। সো এটা কিন্তু তোমার কোনো খুব একটা ঝামেলার না সাইকেল নিয়ে। ওই কারণে বড় বড় হাইওয়েতে আমরা সাধারণত সাইকেল চালাই না, তো আমাদের এগুলো সাধারণত বড় বড় হাইওয়েতে দেওয়া হয় আর কি। শুরু হয়ে গেছে, শেষ। তা এটা বুঝছি কিনা? আর কোনো কোয়েশ্চেন আছে কিনা? ওকে, তাহলে আজকে এতটুকু পর্যন্ত। তোমরা এই জিনিসটা, যে আমাদের সাইকেলের যে কনসেপ্ট, এই কনসেপ্ট পর্যন্ত পড়ে রাখবা। আগামী ক্লাসে আমরা ট্রাকের কনসেপ্টটা পড়ে এই পুরো কনসেপ্টে ক্লিয়ার করে দেবো। হ্যাঁ, আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।